বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি এলাম এবং কথা বলবো, ইতিমধ্যেই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের দিন ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। দু দফায় এবারে ভোট হবে, একটা 23 তারিখ, একটা 29 তারিখ, মানে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এবং ফল প্রকাশ হবে 4ঠা মে। এবং এই নির্বাচন কমিশনের তরফ থেকে এই ভোট ডিক্লেয়ার হওয়ার পর আমরা দেখলাম তড়িঘড়ি করে প্রশাসনিক অনেক পদ পরিবর্তন করে দেওয়া হলো। সেখানে স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো, সেখানে চিফ সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হলো, এবং প্রশাসনিক স্তরে ডিজি থেকে শুরু করে অনেককেই, সুপ্রতিম সরকার থেকে শুরু করে অনেককেই রদবদল করে দেওয়া হলো এই ইলেকশন কমিশনের তরফ থেকে। মানে এই বিষয়টা ঠিক নির্বাচন শুরু হলো এবং সেই সময় এইভাবে প্রশাসনিক স্তর থেকে ধাপে 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 পরিবর্তন করা, এর থেকে কি বোঝা যাচ্ছে যে বাংলায় রক্তপাতহীন সুষ্ঠু নির্বাচন হয় না। কারণ আমরা দেখেছি, আমরা গতকালই দেখলাম যখন চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারজি তিনি প্রেস কনফারেন্স করছিলেন এবং তিনি প্রায় 5টা স্টেটে একসাথে নির্বাচন হবে, কবে কবে হবে সেই দিনক্ষণ তিনি বলছিলেন। তারপরে তিনি যখন সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সঙ্গে যখন ইন্টারাকশন শুরু করেন, সেই সময় সাংবাদিকদের তরফ থেকে যে কটা প্রশ্ন ছিল, যে কটা হাউস থেকে ছিল, যে কটা সাংবাদিক প্রশ্ন করেছে, সবার একটাই প্রশ্ন ছিল পশ্চিমবাংলা নিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল নিয়ে। ওয়েস্ট বেঙ্গলের প্রিপোল ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স, হ্যাঁ, এখানে যেভাবে নিরপেক্ষ এবং সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হয় না, এখানে যেভাবে রিগিং হয়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন বান ছুটে গিয়েছিল জ্ঞানেশ কুমারের দিকে। মানে গোটা দেশ জানে যে পশ্চিমবাংলায় নির্বাচনের উৎসবকে ঘিরে কিভাবে সন্ত্রাস চালানো হয়, মানুষের ঘরবাড়ি ভাঙা হয়, মানুষকে প্রাণে হত্যা করা হয়, গণহত্যার মতো হত্যা লীলা চলে, বিভিন্ন কর্মকাণ্ড চলে। বলা হয় হয়তো ভোট উৎসব, কিন্তু উৎসবটা মৃত্যু মিছিলে পৌঁছে যায়। আমরা ইতিমধ্যেই দেখেছি গিরিশ পার্কের ঘটনা। নির্বাচন ঘোষণা হওয়ার আগেই তার একটা ঝলক পশ্চিমবাংলায় দেখা গেছে। শাসক দল কিভাবে বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণ, তারপরে বিরোধী দল তারাও নেবে আক্রমণ, এই উভয় পক্ষের এক আক্রমণ চলল গোটা গিরিশ পার্ক জুড়ে এবং তাণ্ডব চলল রীতিমতন। ক্যাবিনেট মন্ত্রী শ্রী শশী পাজা মহাশয়া, তার বাড়িতে আক্রমণ করা হলো। স্বাভাবিক, দেখুন, ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে না? তো তৃণমূল কংগ্রেস এতদিন একতরফা ঢিল মেরে যাচ্ছিল, এখন পাটকেল মারতেও শিখে গেছে বিজেপি, তাই বিজেপির তরফ থেকে পাটকেল মারা হয়েছে। এবং সেখানে উভয় দলেরই যারা কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়েছে, কারোর মাথা ফেটে গেছে, কারোর হাত ভেঙে গেছে, এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে 9 জনকে গ্রেফতারও করেছে লালবাজার পুলিশ, কলকাতা পুলিশ। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্বাচন ঘোষণার আগেই যদি এই চিত্র দেখা যায় গোটা বাংলা জুড়ে, তাহলে নির্বাচন হওয়ার পর বা নির্বাচন চলাকালীন কি হবে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো এমনিই ভেঙে পড়েছে। দর্শক বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুব খারাপ, আমার কাশি হয়েছে এবং এই ব্রিগেডে সারাদিন অনুষ্ঠান এবং লাইভ করা, প্রোগ্রাম করা, খবর করা, সারাদিন গলায় সমস্যা হচ্ছে, কথা বলতে গলা ধরে গেছে, তার জন্য দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আজকে এই প্রতিবেদনটা করতেই হতো, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ দিন। এবং এই যে প্রসঙ্গে কথা বলছিলাম, এই গিরিশ পার্ক নিয়ে আমরা দেখতেই পেয়েছি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় গিয়ে পশ্চিমবাংলায় দাঁড়ায় এবং দাঁড়িয়েছে, এবং পুলিশের ভূমিকা যে নিরপেক্ষ নয় সেটা বারংবার পুলিশ প্রমাণ করে দিয়েছে। কিভাবে বিরোধী দলের কর্মীদের উপর মারা হয়েছে, তাদেরকে বিনা অপরাধে অ্যারেস্ট করা হয়েছে, এই ঘটনা তো বেনজির পশ্চিমবাংলা জুড়ে।
আমরা গিরিশ পার্কের ক্ষেত্রেও দেখেছি, গিরিশ পার্কের ঘটনার ক্ষেত্রেও দেখলাম যে পুলিশ যেমন আহতও হয়েছে, পুলিশ সেমনি নিরপেক্ষভাবে ওই আটকটাকে বা ওই আক্রমণটাকে নিরপেক্ষভাবে আটকাতেও পারেনি। তো যাই হোক, এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় জায়গায় জায়গায় ঘটে এবং সেটা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলা জানে, প্রত্যেকটা রাজ্য জানে, দিল্লি জানে, স্বয়ং ইলেকশন কমিশনও জানে। বিজেপির তরফ থেকে বারংবার প্রচুর কমপ্লেন করা হয়েছে এবং বারবার তাদেরকে বলা হয় যে এই যে কেন্দ্রীয় বাহিনী আসে, 400 কোম্পানি, এত কোম্পানি, প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়, ডিপ্লয়েড করা হয় নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আদতে রিগিং, ছাপ্পা, সন্ত্রাস, রক্তপাত বা ভুয়ো ভোট দেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো কি আটকানো যায়? বোম পড়া, মারা, গুলি করে দেওয়া আটকানো যায় না। আমরা প্রচুর নির্বাচন দেখেছি, 19-এর নির্বাচন, 24-এর নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হয়, তারপরেও কিন্তু কোনো কিছু আটকানো যায় না। কেন আটকানো যায় না? কারণ এই নির্বাচন কমিশন যেসব কেন্দ্রীয় বাহিনীদের পাঠায়, তাদের সেই কন্ট্রোল করে রাজ্য সরকারের পুলিশই। তো রাজ্য সরকারের পুলিশ কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের। আর এই পুলিশের মন্ত্রীটা কে? পুলিশের মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বুঝতেই পারছেন, সেখানে দাঁড়িয়ে কোনোদিনই কেন্দ্রীয় বাহিনী এলেও তাদেরকে সঠিকভাবে কাজে লাগানো, সঠিকভাবে নিরপেক্ষভাবে তাদেরকে কাজ করতে দেওয়া বা কাজ করার জন্য তাদেরকে ইন্ডিকেশন দেওয়া, সেটা কোনোটাই রাজ্য পুলিশ করবে না বা করে না বা করেনি আজ অবধি। ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সমস্ত রাজনৈতিক দল তারা প্রার্থী নির্বাচন করছে এবং প্রার্থীর তালিকা পর্যন্ত বার করে দিয়েছে। সিপিএমের তরফ থেকে ইতিমধ্যেই প্রার্থী তালিকা বার করে দিয়েছে। এবারে সিপিএমের তরফ থেকে এক ঝাঁক নতুন মুখ, নতুন প্রজন্ম তারা উঠে এসেছে। যেমন উত্তরপাড়া থেকে মীনাক্ষী আছে, মীনাক্ষী দাঁড়াচ্ছে। বরানগর থেকে দীপশিতা, বরানগর না, ভুল বললাম, দমদম থেকে দীপশিতা, যাদবপুর থেকে বিকাশ রঞ্জন, সায়ন ব্যানার্জি দাঁড়াচ্ছেন। এরকম এক ঝাঁক নতুন তারকাও আছে। নবনীতা বলে একটি মেয়ে আছেন, খুবই ভালো মেয়ে, তিনি আগেও একটি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন সিপিএমের। তো নবনীতা দাঁড়াচ্ছেন। এরকম এক ঝাঁক তরুণ মুখ, তরুণ তুর্কি, তাদেরকেও এবারে সিপিএম জায়গা দিয়েছে বিভিন্ন জায়গায়। এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও আজকে সোমবার লিস্ট বেরিয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু সব লিস্ট নয়, 2 দফায় ভোট হবে। প্রথম লিস্ট বেরিয়েছে কত না 144, 144টা সিটের প্রার্থী বেরিয়েছে। এখনও বাকি সিটগুলোর লিস্ট বেরোয়নি, বেরোবে সম্প্রতি, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। তো এখানেও অনেক নতুন মুখ এবারে এসছে। বিজেপি অনেক নতুন মানুষকে জায়গা দিয়েছে, নতুন মুখ এনেছে। সবথেকে যে গুরুত্বপূর্ণ সিটগুলো নিয়ে সবাই চিন্তিত ছিল বা মানুষ পাখির চোখ করে বসেছিল, বা যে সিটগুলো খুবই গুরুত্বপূর্ণ সিট, তার মধ্যে তো এখন অনেকগুলো ডিক্লেয়ার হতে বাকি আছে, অনেকগুলো ডিক্লেয়ার হয়ে গেছে। 144টা সিট ফার্স্ট লিস্টে বেরিয়ে গেছে। তার মধ্যে শুভেন্দু অধিকারী, যেটা সবথেকে চর্চিত একটি নাম এবং চর্চিত একটি বিষয়, শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়াবে সে জল্পনা বিজেপি কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই ছিল। এবং নানা রকম কথা এতদিন ধরে সামনে এসছে যে শুভেন্দু অধিকারী, কেউ বলেছে কখনো দাঁড়াবে না, কেউ বলেছে ভয়ে পালিয়ে যাবে, তৃণমূল বলেছে লোডশেডিং হয়ে করে জিতেছে, যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে হারবে, বিভিন্ন জল্পনা চলেছে। সব জল্পনার অবসান হয়ে শুভেন্দু অধিকারী, যিনি সবথেকে চর্চিত নাম, সেই শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়াবে মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে, চলে এসছে। তিনি দুটো জায়গা থেকে লড়াই করবেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। দুটোই তার, মানে নন্দীগ্রাম তো তার নিজের এলাকা, নিজের গড়, নিজের
জায়গা হাতের তালুর মতো তিনি নন্দীগ্রাম চেনেন। তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বী করবেন এবং ভবানীপুর, যেটা সব থেকে হাই ভোল্টেজ একটা সিট, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে কি বলা যায়, সাজানো বাগানই বলা যায়। তো সেই সাজানো বাগানে শুভেন্দু অধিকারীকে ফুল ফোটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী কতটা ফুল ফোটাতে পারবে কি পারবে না, বা যে অভিযোগটা করা হয় বা শুভেন্দু অধিকারীর গায়ে যে অভিযোগটা বারবার লাগানো হয়, তিনি আগেরবারে নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছিলেন, না হলে তিনি জিততে পারতেন না। তো এবারেও একটা বড় পরীক্ষা, মানে মহাযুদ্ধ, শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, একটা মহাযুদ্ধ চলবে। যে সত্যিই কি এবারে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক দক্ষতায়, তার রাজনৈতিক লিডারশিপে তিনি জিতবেন, নাকি লোডশেডিং করে জিতবেন? যে অভিযোগটা সত্যি না মিথ্যে সেটা এখনো প্রমাণিত নয়, কারণ কোর্টে মামলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন কোর্টে মামলা চলছে, মামলা নিষ্পত্তি হয়নি, তাই কোনটা ঠিক কোনটা ভুল সেটাই কেউই বলতে পারবে না এবং বলা উচিত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বক্তব্য যে তিনি কি লোডশেডিং, যে অভিযোগটা তাকে দেওয়া হয় লোডশেডিং, তিনি কি লোডশেডিং করে জিতবেন, নাকি নিজের যোগ্যতাতে, নিজের দক্ষতাতে, নিজের ক্রেডিবিলিটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগানে ফুল ফোটাবেন, নিজের ফুলটা ফোটাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়। এবং শুভেন্দু অধিকারীর সামনে একটা মহা যুদ্ধ নয়, মহা চ্যালেঞ্জ, তার রাজনৈতিক কেরিয়ারের একটা চ্যালেঞ্জ, তার রাজনৈতিক দক্ষতার পরিচয় তাকে দিতে হবে এবং লড়াই করতে হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ভবানীপুর থেকে, এবং তিনি নন্দীগ্রাম থেকেও দাঁড়াচ্ছেন। এবং দিলীপ ঘোষ এটা সব থেকে আরও বেশি চর্চিত নাম। আমরা জানি দিলীপ ঘোষ তার সভাপতিত্বে আজকে বিজেপি ৭৭, ১৮ একটা শিখরে পৌঁছে গিয়েছিল। তারপরে দিলীপ ঘোষ চলে যাওয়ার পর কিন্তু বিজেপির গ্রাফটা নেবেইছে। সেখান থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে তার নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং হেরে গেছিল, কিন্তু এবার দিলীপ ঘোষকে আবারও তার জায়গাটা দেওয়া হয়েছে এবং দিলীপ ঘোষ তিনি এবারে প্রার্থী হয়েছেন। তিনি দাঁড়াচ্ছেন খড়গপুর সদর থেকে দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ। আর একটা চর্চিত নাম, মানে খুব কন্ট্রোভার্সি চলছিল, এবং সম্প্রতি তিনি তার সাংবাদিকতা পেশা থেকে ছেড়ে, তিনি সাংবাদিক পরিচয় ছেড়ে তিনি রাজনীতিতে যোগদান করলেন, সন্তু পান। সে নাকি বাংলার কণ্ঠ হয়ে উঠেছে, বিজেপি তাকে প্রচার করছেন বাংলার কণ্ঠ। সত্যি এবার সন্তু তোমার কাছে এবার চ্যালেঞ্জ, যে তুমি সত্যি বাংলার কণ্ঠ হতে পেরেছো কিনা। তোমাকে এবার প্রমাণ দিতে হবে তুমি রাজনীতিবিদ হিসাবে পারছো কি না, নাকি তোমার বাংলার যে কণ্ঠ বলা হচ্ছে সেই কণ্ঠটা সাংবাদিক হিসাবেই তোমার ভালো ছিল। এটা তোমার কাছেও একটা গুরু দায়িত্ব যে তোমাকে প্রমাণ করতে হবে। সন্তু পান সেও দাঁড়াচ্ছে তারকেশ্বর থেকে, তারকেশ্বর তার নিজের জায়গা। এবং শিলিগুড়ি থেকে দাঁড়াচ্ছেন ডক্টর শঙ্কর ঘোষ। এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখান থেকে যারা দাঁড়াচ্ছে শুধু সেই কটা নাম বলছি, কারণ 144টা জায়গার নাম বলা সম্ভব নয়। শিলিগুড়ি থেকে ডক্টর শঙ্কর ঘোষ, ডায়মন্ড হারবার থেকে দীপক কুমার ঘোষ, রাসবিহারী থেকে স্বপন দাশগুপ্ত। আমরা জানি স্বপন দাশগুপ্ত তিনি রাজ্যসভাতেও গিয়েছিলেন। তিনি দাঁড়াচ্ছেন রাসবিহারী থেকে। শিবপুর থেকে রুদ্রনীল। আমরা জানি রুদ্রনীল দা আমাদের সবার খুব প্রিয়, খুব দারুণ অসাধারণ একজন অভিনেতা, এবং রুদ্রনীলের একটা দীর্ঘ রাজনৈতিক লড়াই আছে, রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, মানে অভিনয়ের পাশাপাশি দক্ষ অভিনেতা হিসাবে তিনি যেমন কাজ করেন, তার পাশাপাশি তিনি রাজনীতিবিদ হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন, তার অভিজ্ঞতাও আছে এবং অনেকগুলো দল তিনি করেও এসছেন। তিনি বামপন্থা ছিলেন প্রথম, CPIM, তারপরে তিনি তৃণমূলে আসেন। তৃণমূলে কিন্তু তিনি দায়িত্ব পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন, পদ দিয়েছেন, এবং সেই সময় যে পদে তিনি ছিলেন সেই পদে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তারপরে কোনো কারণে তার মনে হয়েছে কোনো কিছু, বা তৃণমূল কংগ্রেসের সাথে দূরত্ব বেড়েছে, বা তাদের দুর্নীতি, তাদের চুরি, তাদের মিথ্যাচার, তাদের গুন্ডামি
সমস্ত কিছু থেকে হয়তো রুদ্রনীল বাবুর মনে হয়েছে যে এই দলে থাকা যায় না, দম বন্ধ হয়ে যাচ্ছে, বা কাজ করতে পারছে না, বা রুদ্রনীল মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিটা চেটে চেটে আরও পরিষ্কার করে সাদা করতে পারিনি হয়তো, তাই মনে হয়েছে তিনি চলে এসেছেন বিজেপিতে। সরি। এবং বিজেপিতে আসার পর তিনি দীর্ঘদিন কাজ করেছেন, বিজেপির সঙ্গে ছিলেন, অনেক দিন ধরে বিজেপিটা করছেন। তিনি তারই জায়গা থেকে, তার জন্মস্থান শিবপুর, হাওড়া শিবপুর, তিনি শিবপুর থেকে সেই জায়গাটা পেয়েছেন। রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন অগ্নিমিত্রা পাল, আমরা জানি অগ্নিদিও অনেকদিন ধরে কাজ করেছেন। ভাটপাড়া, যেটাকে আমরা অর্জুন সিং বলি, অর্জুন সিংয়ের জায়গা ভাটপাড়া, 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 এবং ভাটপাড়া কিন্তু ক্রাইমেও এগিয়ে আছে। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাব না। তো সেখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে পবন সিং। এবং চলে আসবো আর একটা জায়গায়, যেটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, খুব লড়াই চলছিল, সেটা হচ্ছে বরানগর। বরানগর থেকে তার মানে জানা যাচ্ছে অনেক লড়াই ছিল, অনেকের নাম নমিনেশনে পড়েছিল, কিন্তু বরানগর থেকে ইতিমধ্যেই যার নাম সামনে এসছেন, সেই দাবাং নেতা, তিনিও একটা সময় তৃণমূলে ছিলেন। তৃণমূলে তারও মনে হয়েছে কাজ করা যায় না, এবং তৃণমূলে থাকলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই চটিটা চাটতে 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 প্রচুর সাদা করে দিতে হবে। তো তিনি হয়তো অতটা সাদা করতে পারছিলেন না, তারও দমবন্ধ হয়ে যাচ্ছিল। তো তিনিও একটা সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে আসেন, দীর্ঘদিন বিজেপিতে করেন, লড়াই করেন, এবং বিজেপির কাউন্সিলরও হন। তিনি প্রচুর সমাজসেবামূলক কাজও করেছেন। কাউন্সিলর হওয়ার আগেও তিনি করতেন, মানুষের জন্য করতেন, বিভিন্ন কাজ করেন। তারপরে কাউন্সিলর হওয়ার পর তো তিনি তার যে বড় দায়িত্ব, তার ওয়ার্ডের প্রতি যে দায়িত্ব, 50 নম্বর ওয়ার্ডের প্রতি, সজল ঘোষ সেই দায়িত্ব অসাধারণ পালন করেন। ব্যক্তিগতভাবে আমি এটুকুনি বলতে পারি, আমি সজলদাকে বহুদিন চিনি। ব্যক্তিগতভাবে সজলদা যদি কাউন্সিলর নাও হতেন, তাহলেও মানুষের জন্য করতেন, তার ওয়ার্ডের লোকেদের জন্য করতেন, বা শুধু ওয়ার্ড কেন, তিনি ওয়ার্ডের বাইরে গিয়ে প্রচুর মানুষের পাশে দাঁড়ান, কাজ করেন। এবং কাউন্সিলর হওয়ার পর ওনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, বিকজ উনি একটা পদ পাওয়া গেলে মানুষের জন্য বা সমাজের জন্য আরও বেশি করে কাজ করা যায়। সেই পদটা তিনি পেয়েছেন, ক্ষমতাটা পেয়েছেন, তারপরে তিনি আরও অনেক রকম কাজ করেন। রক্তদান শিবির থেকে শুরু করে, গরিব বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে, পড়ানো, অনেক ধরনের কাজ করেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সেই সজল ঘোষ, যিনি উপনির্বাচনেও সায়ন্তিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বরানগর থেকে, কিন্তু সেই সময় জিততে পারেননি, খুব কম মার্জিনে তিনি সায়ন্তিকার কাছে পরাজিত হয়েছিলেন। এবার আবারও তিনি পেলেন বরানগরের টিকিট, এবং বরানগর কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, এবং সেই কেন্দ্র থেকে সজল ঘোষ ফাইট করবেন। তো মোটামুটি সিপিএম, তৃণ এবং বিজেপি মোটামুটি তাদের ফার্স্ট দফার লিস্ট পার করে দিয়েছে, তৃণমূল এখনও করেনি, আমরা অপেক্ষায় রইলাম। তো দর্শক বন্ধুরা, একটাই বিষয়, নির্বাচন বেজে গেছে, নির্বাচনের ঘন্টা বেজে গেছে। ফ্রি ফেয়ার ভোট হোক, রক্তপাতহীন ভোট হোক, এটাই সবাই আশা করবে, এবং সমস্ত ভোটার যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন, কোনো সন্ত্রাস যেন না হয়। এবং আমাদের সংবাদ মাধ্যমেরও দায়িত্ব যে যাতে ভোট সুষ্ঠুভাবে হয়, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে যেতে পারে, এবং ঠিক সময় খবরগুলো ঠিক সময় মানুষের কাছে তুলে ধরতে পারা যায়, সেটাও আমাদের দেখতে হবে। আমাদের সংবাদ মাধ্যম সেই দায়িত্ব পালন করবে। দর্শকরা, লিস্টটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দেবো, যে লিস্টটা বেরিয়েছে, এবং আশা করি এবার ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। আমরা সবাই এবার নির্বাচনের কাজে আমরা সংবাদের মাধ্যমে এগোবো। যারা যারা যে প্রফেশনে আছে তারা সেইভাবে এগোতে থাকবে। অসংখ্য ধন্যবাদ দর্শকরা, আমার এই গলা ভাঙা নিয়েও আপনারা শুনলেন, আপনারা সহযোগিতা করলেন, আমার বাংলা নিউজ গ্রাফ চ্যানেলকে আশীর্বাদ করেন, সবসময় সঙ্গে থাকেন। ধন্যবাদ, নমস্কার।